ওদিকে মুসুর ডাল হয়ে গেছে, আর করছি ফুলকপি আলুর তরকারি। একটু অল্প করেই করছি, কারণ আমি তো আর খাবো না আজকে, শুধুমাত্র তোমাদের দাদাভাই খাবে আর খাবে মা। তো চলো, সূর্যদেব ভালোভাবে উঠে গেছে, মামা বেশ ফোকাসই দিচ্ছে। আর দেখো ডাল হয়ে গেছে। আমার কিন্তু স্নান ধান সব কমপ্লিট, ঘর মোছাও হয়ে গেছে, বাসি জামা কাপড়ও তো ছাড়া তো হয়ে গেছে, সেগুলোও কেচে ফেলেছি, বাসি কাজও কমপ্লিট করে তারপরেই রান্না করেছি। কি অদ্ভুতভাবে বললাম বলো, আগে তো বাসি কাজ হয়, তারপরে তো ঘর মোছা, তারপরে স্নান করা। আমি উল্টোপাল্টা বলে দিয়েছি। যাই হোক, রান্না হয়ে গেছে, তাড়াহুড়োর জন্য উল্টোপাল্টা মুখ দিয়ে চলে আসছে। এবার রুটি করার পালা। নিজের সেফটি নিজের কাছে, এর জন্য গায়ে এই রক্ষা কবচটা আমি দিয়ে দিই, কারণ আমি আটার শরী, যখনই রুটি করতে যাই সারা গা আমার আটাময় হয়ে যায়। এর জন্য এই গায়ে এই সেফটিটা দিয়ে নিই, ঠিক আছে। তো চলো রুটিটা করে নিই, নিয়ে আবার ওদিকে রেডি সেডি হতে হবে, মেয়েকেও খাওয়াতে হবে, নিজেকেও খেতে হবে, খেয়ে দিয়ে তারপরে বেরোতে হবে। আজকে সত্যিই খুব তাড়াহুড়ো, এর জন্য ওই যে ভয়েস মাতার জয় ভয়েস দিচ্ছি, তোমাদের সামনে এসে আর কথা বলতে পারছি না। তো চলো এই বিছানাটা গুছিয়ে নিই। আর এই বিছানা তো না সত্যিই একটা ছানা, বুঝেছো? যেরকম ছানার পেছনে যেমন খাটনি, শীতকালে বিছানার উপরেও সেরকম খাটনি। এই ভারী ভুস্কো জিনিসপত্র এগুলো গোছাতে সত্যিই অনেক সময়ও লাগে, প্লাস খাটনিটাও কম হয় না। এই জন্য বসে বসেই একেবারে পাইকারি রেটে যেটুকু না করলে নয় সেটুকুই সেরে নিচ্ছি। কবে যে এই শীত সুন্দরী যাবে, একটু গরম আসবে, তখন হাঁসফাঁস করলেও এই কাজগুলো হবে না। চলো ভাজ টাজ কমপ্লিট, মেয়ের খাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, রেডি সেডি হয়ে আমরা চলেও এসেছি। বললাম যে হুড়হুড় দাবাং, এজন্য সামনে কথা বলতে পারিনি। একেবারে এসে তোমাদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখনও লজ্জা করে সবার সামনে কথা বলতে, না হলে এখানে আমি দিব্যি কথা বলতে পারতাম। আর মেয়ে খাবে আমসত্ত্ব, আমসত্ত্ব লাভার, আমসত্ত্ব কিনে নিয়েছি। আর দেখো ট্রেনে কিন্তু ভালোই ভিড়, এদিক দিয়ে গুঁতো দেয় তো ওদিক দিয়ে গুঁতো দেয়। একটা ইন্টারেস্টিং জিনিস দেখায়, বুঝতে পারছো কি? সামনে হচ্ছে মামা, মানে পুলিশ মামা, আর সাথে কে আছে জানো? একটা চোর। চোরটা আমি প্রথম দেখলাম, মানে চোর আমি এরকম পুলিশ ধরেছে কোমরে দড়ি হাতে দড়ি প্রথম দেখলাম, এর জন্য তোমাদেরকেও দেখালাম। দেখো চোরটা কিন্তু বেশ ভালোই দেখতে, দেখে মনে হয় না চোর। তো বাড়ি চলে এসেছি, এসেই পেট পুজো করে নিচ্ছি, মা মেয়ে দুজন মিলে খেয়ে দিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে একটুখানি ভাত খাবো কিছুক্ষণ পরে অবশ্য, তারপরে দেবো একটা ঘুম। সেই খেয়ে দিয়ে একেবারে ঘরের মধ্যে ঘরে ঢুকে গেছি, আর বেরোইনি। বেশ এক রাউন্ড ঘুমও দিয়ে নিলাম। এবার রেডি হব, হয়ে ডাক্তারের কাছে যাব। আর তোমাদের সামনে এসে আমি যে আজকে কথা বলা সেটা বলতেই পারিনি, বলাই হয়নি। সারাটা দিন এত হুড়হুড় দাবাং গেছে যে কি আর বলবো। তোমাদের সালমান খানও হাঁপিয়ে গেছে, মানে লেডি সালমান খান, আর হুড়হুড় দাবাংয়ের সঙ্গে আর পারছে না, বুঝেছো? জন্য সামনে এসে আর কথা বলতে আর পারিনি। চলো রেডি সেডি হয়ে নি, হয়ে ওখানে গিয়ে না হয় দেখা হবে। আমার 19 নম্বরে নাম আছে, চলে এসেছি। আর এখানে এসে সবাই তো বুঝতেই পারছো, সবাই প্রেগনেন্ট, বেশিরভাগই প্রেগনেন্ট। এর জন্য ক্যামেরাটি চুপি চুপি করছি, বাবা এসছে সঙ্গে, কারণ এখন বাজে হচ্ছে প্রায় রাত্রি 8টা মতো। চলো ডাক্তার দেখানো হয়ে গেছে। আগের ভিডিওটা দেখছিলে, তার থেকে কিন্তু 14 দিন পেরিয়ে গেছে। 14 দিন ধরে আমি ওষুধ খেয়েছি, খেয়ে তারপরে ব্লাড টেস্ট করাচ্ছি, ঠিক আছে। তো ব্লাড টেস্টের রিপোর্ট মোটামুটি সবই ভালো এসছে, শুধুমাত্র থাইরয়েডটা একটু এসছে। আর আমি কিন্তু ডাক্তার দেখাচ্ছি সেই চাকদাতে গিয়েই, কারণ আমার মেডিকেল হিস্ট্রি তো খুব একটা ভালো না। ওই ডাক্তারের হাতেই আমার যেহেতু মেয়ে হয়েছে, তো ওখানেই আমি আবার ডাক্তার দেখাচ্ছি, কারণ উনি আমার সমস্ত কিছু বোঝেন, জানেন, আর মনেও রেখেছেন। 7 বছর হয়ে গেছে তো কি, ডাক্তার আমাকে দেখে চিনতেও পেরেছে। এর আগে আমি একবার ডাক্তার দেখিয়েছিলাম বেবি নেব বলে, তো তখন আমাকে পুরো স্পষ্ট না করে দিয়েছিল যে তুমি আর বাচ্চা নিও না, আর সম্ভব না, এটা নিও না। তো আমি তারপরে জেদ করে নিলাম। যাই হোক, আমাকে বলেছিল যদি নাও তো ওজন কমাবে তারপরে নেবে। আমি ওজন কমালাম, কমানোর পরে বলেছিল ডাক্তার দেখাতে। ডাক্তার দেখাতে হয়নি, আমার বেবি এমনিই এসে গেছে। এতক্ষণ যে ভিডিওটা তোমরা দেখছিলে, এটা প্রায় 1 মাস, 1 মাস আগে শ্যুট করা ছিল, ঠিক আছে। রেখে দিয়েছিলাম তোমাদের জন্য। আমার বিষয়ে কোনো কথা তোমাদের জানাবো না তাই হয় বলো? এখন মানুষ পাওয়া যায় না কিন্তু কথা বলার। তোমাদেরকেই একটু বলি, জানি না পুরো শোনো কি শোনো না, কিন্তু আমি বলে শান্তি পাই। এর জন্য আমি শ্যুট করে রেখেছিলাম, যে তোমাদের তো জানাতেই হবে। তো ফাইনালি এই দেখো, বুঝতে পারছো লেখাটা দেখে? এই দেখো, প্রথমে দেখিয়েছিলাম, তারপরে এবার সেকেন্ডবার দেখিয়ে পুরো কনফার্ম হয়ে তারপরে তোমাদেরকে জানাচ্ছি। কনফার্ম তো আগেই ছিলাম যে না প্রেগনেন্সি এসেছি, কিন্তু জিনিসটা যখন ডাক্তার দেখাই তখন তো বলেছিল যে হার্টবিট আসেনি, কিছু সমস্যা রয়েছে, ওষুধ দিয়েছিল। তারপরে আবার সেকেন্ড চেক আপের জন্য ডেকেছিল, তো সেকেন্ড চেক আপে বললো একদম ঠিক আছে বেবি, হার্টবিটও চলে এসছে। আর আরও 21 দিন পরে যেতে হবে, ওষুধ কন্টিনিউ তো চলবেই। মানে ওষুধ বলতে প্রেগনেন্সির টাইমে তো ওষুধ চলেই ন্যাচারালি, সেটা মানে
চলতেই হয়। কিন্তু আরও যে আমার যে ওষুধটা চলছে, আমার শারীরিক যে সমস্যাটা আছে, সেই ওষুধটা চলবেই। সেই ওষুধটা খেয়ে তারপরে 3 সপ্তাহ পরে একটা ইউএসজি করে রিপোর্ট নিয়ে তারপরে যেতে কইছে। তো আমার না জানো তো, দেবাগ্নি হওয়ার পরে একটাই ইচ্ছা ছিল, সেটা হচ্ছে সেকেন্ড বার মা হওয়া। সেটা কিন্তু কোনো পুত্র সন্তান নেব বলে পুত্র সন্তানই যেন হয় তাই না, যে প্রথমে আমার মেয়ে হয়েছে, আমার কি হয়ে গেছে এরকম একটা ব্যাপার, ছেলে চাই সেরকম কিছু না। দ্বিতীয় হোক মেয়েই হোক কোনো দুঃখ নেই, কিন্তু দ্বিতীয় আর একবার জন্য হয়। তার কারণ এই যে একা আমি একা তো, মা বাবার যে কোনো সমস্যা হলে দেখোই তো তোমরা যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো, এদিকে আমি ছাড়া পুরো সংসার অচল, আমিই সব, রান্না থেকে বান্না থেকে সবার। আমি চলে গেলে ওর বাবার খাওয়া দাওয়ারও সমস্যা হয়ে যায়, কি খাবে কি খাবে কি খাবে। এ তো আর বড় লোক না যে খাবার কিনে নিয়ে এসে খাবে, সেটা তো সম্ভব না। তারপরে ওখানে আমার যেতেই হবে। মেয়েকে পেটে নিয়েও আমি এনআরএসে রাত কাটিয়েছি, রাত তো কাটাইনি, রাতে আয়া ছিল, সারাদিন থেকেছি, সকাল 7টা থেকে পুরো রাত্রি 7টা অবধি। মা হসপিটালে ভর্তি ছিল, আমি একা কী করবো, থাকতেই হবে। আমি ছাড়া তো মায়ের কেউ নেই, আর আমি যদি নাও থাকি বাড়ি এসে আমার ঘুম হবে না, ঠিক আছে। তো সেই পরিস্থিতি যেন আমার মেয়েকে না ফেস করতে হয়। আর আমরা তো থাকবো না সারা জীবন, ওর বাবা মা তো থাকবে না, তারপরেও যেন কেউ ওর থাকে, ওকে দেখার মতন, ওর কথা বলার মতন। এই যে আগেই আমি বলেছি কথা বলার এখন কেউ নেই, তোমাদেরকে বলি, তোমরা হয়তো শোনো কি শোনো না না জানি, কিন্তু বলি। কিন্তু এমনি কথা বলার কেউ নেই। যদি আজকে আমার একটা বোন থাকতো, ভাইয়ের কথা আমি বলিনি, যদি বোন থাকতো, মনের কথাগুলো বলে হালকা হতাম। সংসার করতে গেলে, তার থেকে বড় কথা বাঁচতে গেলে, বেঁচে থাকতে গেলে এই যে সংগ্রাম, কিছু কথা বলতে হয়, মনের কথা কাউকে শেয়ার করার জন্য লোক লাগে, সেটা নেই। এর জন্যই আমি সেকেন্ড বেবি চাইছিলাম। ডাক্তার তো বলেই দিয়েছিল যে আর নিও না, শারীরিক কন্ডিশন আমার ভালো না। কারণ দেবাগ্নি আমার প্রথম না, এর আগে আমার মিসক্যারেজ হয়ে গেছে, জানতামও না যে বেবি এসেছিলো। যখন মিসক্যারেজ হয়ে যায় তখন জানি যে আমার বেবি এসেছিলো। পিরিয়ড হতো তো জানবো কী করে যে বেবি এসেছে। সেই নিয়ে প্রচুর ভোগান্তি, পেটে মানে ডিসি করা হয়েছে, 15 দিনের বাচ্চা ছিল না, তখন পেটে ঘা হয়ে গেছিলো। সেই অবস্থায় মেয়েকে নেওয়া হয়েছিল। অনেক রকম কথা শুনছিলাম যে এরকম হয়েছে আর বেবি হবে না, জেদ করে মেয়েকে নিয়েছিলাম। নিয়ে প্রচণ্ড সমস্যা, টাকা পয়সার প্রচুর শ্রাদ্ধ, প্লাস শারীরিক কষ্ট, মানসিক কষ্টও ছিল যে ঠিকঠাক হবে তো বাচ্চাটা যে আছে। ঠাকুরের আশীর্বাদে আমার মেয়ে পুরো সুস্থ একদম। এই বেবিটাও যেন সুস্থ হয়, তোমরা আশীর্বাদ করো। আর এটা সম্ভব হতো না, প্রায় মেয়ের বয়স তো 7 বছর, ওর যখন 3 বছর বয়স তখন থেকে চেষ্টা করছিলাম একটা নেওয়ার, কিন্তু হয়নি। ডাক্তার বলছিল নিও না, নিলে কিন্তু আবার তুমি ভুক্তভোগী হবে। কারণ মেয়ের সময় আমার ইউট্রাস অপারেশন করা আছে, ইউট্রাসেও সমস্যা ছিল, যেটা এখনও আছে, যার জন্য ওষুধটা চলছে। এই ওষুধটা কন্টিনিউ 5 মাস পর্যন্ত চলবে, ঠিক আছে। তো ডাক্তার নিতে নাই করে দিয়েছিল, কিন্তু আমার মনের জোরে আমি নিয়েছি। আর বলতে পারো কিছুটা হারবাল লাইফের জন্যই সম্ভব হয়েছে, কারণ অতিরিক্ত ওয়েটের জন্য আমার, ওর যখন 5 বছর বয়স, তার মানে 5 বছর বলছি, 3 বছর বয়স, আর এখন হচ্ছে ওর 7 বছর, মানে প্রায় 4 বছর ধরে চেষ্টা করছি, আসছিল না। যেই ওজন কমলো, কোনো চেষ্টাই করতে হয়নি, এমনি চলে এসছে, ঠিক আছে। আমি কিন্তু কোনো ডাক্তার দেখাইনি বা ওষুধ খাইনি, এমনিই আমার প্রেগনেন্সিটা এসেছে। তো চলো, মনের কথাগুলো বললাম, একটু হাত ছেড়ে বাঁচলাম। এই ব্যাগ কেউ শুনবো না, তোমাদেরকে বলি বলে শান্তি পাই। তো চলো, আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটু বলো যেন আমার বেবিটা সুস্থ থাকে, সাথে আমিও সুস্থ থেকে এদের সবাইকে আমি দেখাশোনা করতে পারি, শুধু এটুই বলো।